আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ সাহিত্য আড্ডা থেকে যুক্ত আছি আমি সালমান হাবিব এবং প্রতিবারের মতো আজকে আমাদের সঙ্গে যিনি যুক্ত আছেন তিনি অত্যন্ত পছন্দের একজন মানুষ। আমরা বলি যে শিল্প সাহিত্যের প্রকাশের নানান মাধ্যম থাকে, নানান পথ এবং পদ্ধতি থাকে। তো কিছু কিছু মাধ্যম আমাদেরকে এত বেশি আকৃষ্ট করে, এত বেশি আপন করে নেয় যে সেই ঘোর থেকে আর কোনোভাবেই বের হওয়া যায় না। যিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন তার মন্ত্রমুগ্ধতায় আপনারা মোহিত হবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের আমাদের অতিথির সাথে পরিচয় করিয়ে দিতে চাই। যুক্ত আছেন আমাদের সাথে শেখ সুলাইমান ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো কেমন আছেন? আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। সাধারণত এই হট সিটে যিনি বসেন আমার ভালো লাগে, বাট আজকে একটু মনে হচ্ছে যে বেশি উচ্ছ্বসিত আমি। কারণ এই ব্যক্তিগতভাবে আমি আপনার অসম্ভব রকম ভক্ত একজন মানুষ। তো আসতে কোনো কষ্ট হয়নি তো? না, এমনিতে ঢাকা শহর এতটা ভালো লাগে না, ভালোবাসার টানেই আসা আর কি। আচ্ছা, ঢাকা শহর ভালো লাগে না কিন্তু ভালোবাসার টানে আসা হয়। দুইটা কারণে ঢাকা আসি, একটা হচ্ছে প্রচন্ড ভালোবাসার টানে, আর একটা হচ্ছে প্রচন্ড বিপদে। মাঝামাঝি অবস্থানে ভালোবাসা। ওকে, শেখ সুলাইমান ভাই, আমরা একদম শুরু থেকেই শুরু করতে চাই যে আপনার শৈশব কোথায়, জন্ম বেড়ে ওঠা কোন প্রকৃতিতে, কোন পরিবেশে, সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু শেয়ার করেন। আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলা, গোপালপুর থানা, নগদা শিমলা ইউনিয়ন, হাজিপুর গ্রাম। সেখানে আমার জন্ম, বেড়ে ওঠা, দাখিল পর্যন্ত এলাকাতেই। তারপর আমি ডিপ্লোমা শেষ করেছি চট্টগ্রাম থেকে। সব মিলিয়ে গ্রাম থাকতেই ভালো লাগে আর কি। আমি তারপর আবার চাকরি করছি চাঁদপুরে 7 বছরের মতো। করোনার সময় গ্রামে আসছি, সেখান থেকেই গ্রামের প্রেমে পড়ে গেছি। আর চাকরির জন্য কোথাও আর মুভ করা হয় না এইভাবে। আচ্ছা, আপনি বলছিলেন যে গ্রামে বড় হওয়া, গ্রামে বেড়ে ওঠা এবং মাঝখানে একটা দীর্ঘ সময় আপনি কর্পোরেট অফিসে চাকরিরত ছিলেন, কর্মরত ছিলেন। তো আবার যখন গ্রামে ফিরে আসা করোনাকালীন সময়ে, তখন এসে কি গ্রামটাকে নতুন করে পেয়েছেন আপনি? যে গ্রামের প্রতি এই যে নতুন করে যে টান সৃষ্টি হওয়া, এটা কেন? আসলে গ্রাম শহরের মতো এতটা পরিবর্তনশীল না। গ্রামের 19-20 ওই রকম আহামরি পরিবর্তন থাকে নাই। পাখি ডাকতেছে, সবুজ ঘাস, সরিষা, ধান, এগুলো সে আগের মতোই আছে। তো সব মিলিয়ে আমার গ্রামেই ভালো লাগে। আমি আর পাশাপাশি চাকরি ছাড়ার পর আমার গ্রামের বাজার একটা পেজ আছে, সেখান থেকে অনলাইন বিজনেস শুরু করি, যার কারণে আর চাকরির জন্য আর মুভ করা হয় নাই। আচ্ছা, আমরা আপনার হাতে একটা চমৎকার বাঁশি দেখতে পাচ্ছি। এই বাঁশির সাথে সখ্যতার শুরুর গল্পটা যদি আমাদেরকে বলতেন। আমি ক্লাস 6-এ পড়ি, তখন মেলার থেকে একটা বাঁশি নিয়েছিলাম। বাংলা সিনেমা ছিল যে আমার সুরের সাথে আয়রে ওমর সানি। এবং এই যে মেলা থেকে বাঁশি কিনে এনেছিলাম, এটার সাথে কিন্তু একটা বিখ্যাত লাইন জড়িয়ে আছে, আমি মেলা থেকে তাল পাখার এক বাঁশি কিনে এনেছি। পাখা কিনে, আপনার 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 কথাটা শুনে সেটা মনে পড়লো আর কি। তো যখন শৈশব, ছোট ছিলেন, তখন থেকে কি বাঁশি বাজানোর অভ্যেস ছিল? বাঁশি নিয়ে নিয়ে ঘুরতাম। আমার ব্যাগে অলওয়েজ একটা বাঁশি থাকে, এখনো থাকে। মানে আগেও থাকতো, এখনো আমরা আজকে থাকে। দেখলাম যে আপনার হ্যাঁ, আমার ব্যাগে সাথে একটা একটা বাঁশি বাঁশি ছিল। থাকে। বাঁশিটা, আমি শেখ সুলাইমান, আমার এই পরিচয় বহন করার পিছনে বাঁশিটার অবদান সবচেয়ে বেশি। বাঁশি দিয়েই আমাকে অনেকে চিনে আর কি। তো আমার ওই সুরের প্রেমে পড়ে এই বাঁশির প্রতি মানে মনে হচ্ছিল যে এই সুরটা যদি আমি শিখতে পারতাম, আমার আর কোনো চাওয়া থাকতো না। এটা কোন ক্লাসের কথা? আমি 6-7 থেকে বাঁশি নিয়ে ঘুরতাম, কিন্তু গ্রামে বাঁশিটাকে ওইভাবে মানুষ সাপোর্ট করে না, পরিবারও সাপোর্ট করতো না, কিন্তু নিয়ে ঘুরতাম। এখনো ওই রকম বাজাতে পারি না আমি, কিন্তু আমার এটার প্রতি একটা প্রেম আছে। আমি নির্দিষ্ট কিছু সুরের বাহিরে ওইভাবে আমার, কারণ এটা তো আমি গ্রামার জানি না, ভালোবাসার থেকে এটাকে ধরে মানে রেখেছি। নিজের চেষ্টায় এই হ্যাঁ, বাঁশি একদম। রপ্ত করা। ওকে, বাঁশি শিখতে গিয়ে কি কখনো আপনার মানে বৈরী শাসনের পেছনে পড়তে হয়েছে কিনা, বা কখনো মনে হয়েছে যে যাদের কাছেই গেছি বাঁশি শিখতে, তারা, আমার কাছে মনে হয়েছে যে এটাকে ওইরকম ভাবে উদার ভাবে যে সে শিখতে আসছে, তার কাছে আমি মানে ওইভাবে শিখাই তাকে। দেখা গেছে যে অনলাইনে শিখতে গেলে
ভাই 1000 টাকা রেজিস্ট্রেশন করেন। তারপর গ্রামে যাদের কাছে গেছি 2 দিন যাওয়ার পর তোমার মাসে 500 টাকা দিতে হবে, 4টা ক্লাস নিয়ে, মানে টাকার সাথে একটা আসলে তাদের ওইটা একটা মানে ওইভাবে উদার ভাবে যে আমি এটা আসো তোমাকে আমি শিখাবো, একটা তোমাকে আমি বলে শিল্প দেবো, হ্যাঁ হ্যাঁ শেখানোর যে ওইভাবে একটা আমি ওইটা প্রতিবন্ধকতা পাইছি। আর ফ্যামিলি যেহেতু এটাকে সাপোর্ট দেয় না, তারা তো টাকা দিয়ে আর শিখাবে না। তখন অফুরন্ত সময় ছিল, কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না যে সব মিলিয়ে ফ্যামিলি এটা নিয়ে দৌড়াবো। তো আমি আমরা যতদূর জানি আপনি চমৎকার গানও করে থাকেন। এই যে বাঁশি গান এই দুইটার যে একটা মেলবন্ধন, আপনার কখন আপনি বুঝতে পেরেছেন যে আপনার একাডেমিক পড়াশোনা বা শৈশবে আমরা যেটা ভাবি যে বড় হয়ে এটা করব ওটা করব, একটা সরকারি চাকরি হবে, একটা মোটা স্যালারি থাকবে, তো এর বাইরে এসে জীবন আপনাকে যেদিকে নিয়ে গেল এখন আমার মনে হয় যে ওই স্রোতেই আছেন এবং সেদিকেই যাচ্ছেন। আমি মানুষ যে বলে যে মানুষ স্বপ্নের সমান বড়, যত বড় স্বপ্ন দেখবা তত, আমি আমার লিমিটেশনের মধ্যে স্বপ্ন দেখতে চেষ্টা করি, যে যেটা সম্ভব হবে। আমি অসম্ভব স্বপ্ন দেখতে আমি ওইরকম, কিন্তু সরকারি একটা চাকরির আশা ছিল, আমার ফ্যামিলিরও ছিল। আমি যখন ডিপ্লোমা করি তখন মাঝামাঝি অবস্থায় রেলওয়েতে আমি আবেদন করছিলাম। যে কোনো কারণবশত আমি জমি বিক্রি করেও আমি চেষ্টা, তখন তো ওইরকম একটা সিস্টেম ছিল, তো ওই চাকরিটা আমার হয় নাই। জমি বিক্রি বলতে বন্ধক দিয়ে? বিক্রি করা 9 শতক বিক্রি করা হয়েছিল। তো ওইটা বিভিন্ন মানে এটা কেন, মানে চাকরিতে জয়েন করার জন্য? এবং আপনি যেটার কথা বললেন ওই টাকাটা কি আসলে ঘুষ? হ্যাঁ হ্যাঁ, তখন মানে এটা আর তাদের স্বপ্ন হচ্ছে যে তৃতীয় চতুর্থ শ্রেণী হোক সরকারি চাকরি, মানে এবং বাংলাদেশে আমার মনে হয় সরকারি চাকরি এবং সেইখানে যদি কেউ জয়েন করতে চায় যোগ্যতার বলেও তাকে মনে হয় যে এই যে খ্যাত বন্ধক বিক্রি করা একটা মোটা অঙ্কের টাকা, এটা বোধহয় কম বেশি সবাইকে দিয়ে যেতে হয়। তো আপনার কি মনে হয় না যে এই সিস্টেমটা এটা আসলে বন্ধ হওয়া জরুরি? বা এটা তারপর ওখানে আমি আরেকটু অ্যাড করি, কারণ গ্রামে হচ্ছে কি একটা সরকারি চাকরিজীবী ছেলে, সেটা হচ্ছে তাদের দৃষ্টিতে একটা পরিপূর্ণ ছেলে। আচ্ছা, সোনার হরিণ এক কথায়। এই জন্য তারা ভাবে যে সরকারি চাকরি মানে সেটা ঝড় তুফানে আর ক্ষতিগ্রস্ত করতে পারবো না, আপনার একটা লাইফের একটা নিশ্চয়তা, এই চিন্তা তারা সবকিছু বিক্রি টিক্রি করে হইলেও যাতে চাকরিটা হয়। আমার তখন 18 বছর হয় নাই, তখন কিন্তু আপনার ওই সার্টিফিকেট বয়স বাড়ানো যাইতো, উঠানো যাইতো স্কুল থেকে। আমি 8ম শ্রেণী পাশের সার্টিফিকেট দিয়ে খালাসি পদে আবেদন করছিলাম, যে ওই চাকরি যদি হয় আমার রানিং সার্টিফিকেটও বাতিল, কারণ ওটার সাথে এইজের সাথে মিলবে না। একটা সরকারি চাকরির জন্য এত কিছু জমি বিক্রি করা হয়েছে করে, তারপরেও হয় নাই। তো তখন আমি ভাবছি সাধারণত বয়স তো আমরা আসলে কমানোর চেষ্টা করি, ওই যে আপনি তখন বয়স বাড়ানোর চেষ্টা করলেন। হ্যাঁ, যে চাকরি তবু যেন আমার একটা সরকারি চাকরি হয়। আমি ভাইবা পর্যন্ত ওখানে ভাইবা গেলে আপনার লোহারি জায়গায় দিয়ে দিতে, মানে ওটা মানে এক কথা যে চাকরি যে কোনো পোস্ট হোক গভর্নমেন্ট যেন হয়, এরকম একটা ছিল। কিন্তু আমার নসিবে সেটা ছিল না। আমি মনে করি এটা আমার জন্য ভালো হয়েছে। আমরা জানি ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটাই আসলে সমান অপরাধ। তো এখন জীবনের এই এত দূর পর্যন্ত এসে আপনার কি মনে হয় মানে ওইটা হলে ভালো হতো নাকি না হতে ভালো হয়েছে? না হতে ভালো হয়েছে আমার জন্য। কেন? কারণ হচ্ছে ওই যে একটা চাকরি, ওখানে ওই এত ভারী কাজ টাজ কইরা, আর যে টাকা স্যালারি তো হয়তো বেসিক ছিল 8,200 টাকা এরকম একটা কিছু ছিল, তো ওইগুলো দিয়ে আমার মনে হয় না যে সৎভাবে চইলা মানে এই ফ্যামিলি নিয়ে এভাবে একটা অনেস্টলি ভাবে চলাফেরা করলে ওই স্যালারিতে একটা ফ্যামিলি চলতে পারে না। আমার যেটা ধারণা, যে আমি যদি তখন ওখানে জাস্ট শুধু একটা সুবিধা থাকতো কি, যে রিটায়ার করলে তখন একটা বড় অ্যামাউন্ট পাওয়া যায়, ওটা খুব কষ্ট হয়ে যেত, আর আমি এই ফ্রিডম লাইফ পাইতাম। রিটায়ারমেন্টের পর যে অর্থটা পায় এটা তো হচ্ছে আপনার একটা দীর্ঘ সময়ের পর, চাকরি জীবন যখন শেষ হয় তার পরবর্তীতে, কিন্তু এর মধ্যবর্তী যে সময়টা এখানে তো জীবনের নানান টানাপোড়েন থাকে, নানান সীমাবদ্ধতা থাকে, ওই সময়গুলো আপনি কিভাবে পার করতেন? আমার তখন এই সঙ্গীত, এই বাঁশি, এগুলো কিচ্ছু হতো না। এক্স্যাক্টলি। আজকে আমরা যেই শেখ সুলাইমানকে নিয়ে বসে আছি, যার সৃজনশীলতার জন্য মূলত আমরা ব্যক্তিগতভাবে আমি ভীষণ রকম তাকে পছন্দ করি, তার চমৎকার গান করার যে গুণাবলী, তার যে বাঁশির যে মাধুর্যতা, সেটার জন্য। তো সরকারি চাকরি করলে, এই যে 9টা 5টা অফিস করলে, আমার মনে হয় না যে এই ক্রিয়েটিভিটি, এই সৃজনশীলতাটুকু আলোর দেখা পেত। এই জন্যই সৃষ্টিকর্তা এটা আমার কপালে রাখে নাই, ভালো হয়েছে সেই জন্য।
আমরা কি একটু বাঁশি হ্যাঁ শুনতে পারি? অবশ্যই, আমি ওই সুরটাই বাজাচ্ছি যেটার কথা এতক্ষণ বললাম, যে যে সুরের প্রতি আমার এত মানে যেই সুর শুনে আপনার হ্যাঁ, বাঁশির একটু প্রতি চেষ্টা আকৃষ্টতা করতেছি। আসলো। আর আসলে সালমান ভাই যেভাবে বলতেছেন আমি ওই রকম ভাবে এতটা না, আপনি হয়তো ভালোবাসেন আমাকে, যে জন্য বেশি ভালো লাগে আর কি। চমৎকার, চমৎকার। থ্যাংক ইউ। মানুষের মন স্পর্শ করার মতো খুব কম মাধ্যম আছে। আর যারা কবিতা লিখি, যারা গল্প উপন্যাস লিখে রাখেন, তারা শব্দের মাধ্যমে পাঠকের মনকে স্পর্শ করার চেষ্টা করে। হয় না যে অনেক গল্প উপন্যাস পড়ে বই বন্ধ করে পাঠক কাঁদেন? এমন অসংখ্য উপন্যাস আছে যেগুলো পড়া শেষ করে পাঠক হাউমাউ করে কাঁদতে থাকেন। কোনো একটা চরিত্রের সাথে নিজেকে রিলেট করতে পারেন, কোনো একটা দুঃখের সাথে নিজেকে রিলেট করতে পারেন। আবার কখনো কখনো কোনো চরিত্রের সাথে রিলেট করে নিজে উচ্ছ্বসিত হন, আনন্দিত হন। তো ওই গল্প উপন্যাস তখনই সার্থকতা পায় যখন একজন পাঠক পড়ে সেটাকে নিজের মনে করেন। কবিতার ক্ষেত্রেও ঠিক একই কথা বলা যায়। আমার মনে হয় যে গল্প কবিতার মতো কবি সাহিত্যিকরা সাধারণত শব্দের মাধ্যমে পাঠকের মনকে স্পর্শ করার চেষ্টা করে। আর আপনি যেটা করেন, আপনি এই সুরের মাধ্যমে, ইথারের মাধ্যমে আমার মনে হয় যে শ্রোতা যিনি থাকেন, যিনি অনুধাবন করেন, তার হৃদয়কে স্পর্শ করেন। বাদ্যযন্ত্রের মধ্যে আমার সবচাইতে ইফেক্টিভ বা খুব কম এফোর্টে আমাকে স্পর্শ করতে পারে সেটা হচ্ছে বাঁশি। বাঁশি শুনে অনেকে আমি হাউমাউ করে কান্না করতে দেখছি এরকম।
এরকম মানে কোন একটা হ্যাঁ, গল্প যদি আমাদের সাথে শেয়ার করেন। মানে লাইভে আমার সাথে কলে যুক্ত ছিল, আমি তখন ওই যে রাগটা বাজাইলাম একটু আগে, এইটা শোনার পর মানে সে অঝরে হাউমা, আমার চোখের পানি পড়তেছে। আর বাঁশি শেষ করার সাথে সাথে সে একদম চিৎকার করে কান্না শুরু করে দিছে। তো আমিও বাঁশি যখনই ধরি, আমি মানে ইমোশন থেকে বের হতে পারি না, আমার ফিঙ্গারগুলা ওই একটা জায়গায় আটকায় গেছে। আমি যে কিছু বাজাতে যাই, আমি বাঁশি দুই রকম মানে জমজমাট কিছু আমার হয় না। আমার মনে হয় যে এটা শুধু আপনাকে কাঁদানোর জন্যই তৈরি, মানে আমার কাছে এই ফিলটা কাজ করে সব সময়। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে আপনি আসলে বাঁশি বাজানোর পাশাপাশি চমৎকার গানও করে থাকেন। আমি আপনাকে কিভাবে খুঁজে পেয়েছি, আজকেই প্রথম সম্ভবত আপনাকে আমি সরাসরি দেখলাম। এর আগেও কিন্তু আপনার গান শুনেছি আমি, আর আমার হচ্ছে এক বড় ভাই, নাম শোয়েব সাদমান সেতু। আমরা সম্ভবত কোনো একটা ছোট্ট ক্লিপ পেয়েছিলাম গানের। আহ, তো ওই গানটা মানে মানে ক্রমান্বয়ে একের পর এক সারাদিনই শুনতাম আমরা, এবং দুইজনের ইচ্ছা, এরকম ইচ্ছা ছিল যে আমরা গানটা যিনি গেয়েছেন তাকে খুঁজে বের করব, যেখানে থাকুক তার সাথে গিয়ে দেখা করব। আচ্ছা আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আজকে এইভাবে দেখা হয়ে যাবে, বা এত কাছ এটা থেকে আমার আপনাকে জন্য দেখতে পারবো। সৌভাগ্য। তো এটা সত্যি আনন্দের বিষয়। আমরা যদি সেই গানটা একটু আচ্ছা, আপনার আমি কাছ থেকে একটু শুনি। গাওয়ার চেষ্টা করতেছি। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি নাই আগে, জানি নাই তুমি এমন করে ছেড়ে যাইবারে বান্ধব আগে, জানি নাই আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি নাই আগে, জানি নাই তুমি এমন করে ছেড়ে যাইবারে বান্ধব আগে, জানি নাই একটি গাছে দুইটি পাখি, কত যে আনন্দে থাকি গো, এখন তুমি কোথায় আমি কোথায়, কেউ আর কাউরে দেখি নাই আগে, জানি নাই তুমি এমন করে ছেড়ে যাইবারে বান্ধব আগে, জানি নাই। চমৎকার। আপনি যখন এটা সম্ভবত টিকটকে বা অন্য কোনো একটা সোশ্যাল মিডিয়াতে পেয়েছিলেন, এবং এই গানের শেষে আপনি বোধহয় আপনার ছোট মেয়েকে গানটা শোনাচ্ছিলেন। হ্যাঁ, গানের শেষে এরকম ছিল যে কেমন হয়েছে আব্বা, আপনার আমার মেয়ে। বাচ্চা হ্যাঁ, গান পছন্দ করে, আর গানের জন্য ওইরকম একটা এনভায়রনমেন্টও লাগে। আপনি যখন একটা প্রতিচ্ছবি দাঁড় করায় আমার মেয়েকে উদ্দেশ্য করে ধরেন হ্যাঁ, হ্যাঁ, গাচ্ছি, তখন পুকুর একটা পাড়ে অন্যরকম সন্ধ্যা নামে নামি করছে, ছোট মেয়ে পাশে বসে আছে, জীবনের অনেক হিসেব কিতাব আসলে তখন মিলে না, মনে হয় যে এটা না হলেও পারতো। তো ওই যাপিত জীবনের নানান বিষণ্ণতা বিষাদ যখন সামনে এসে দাঁড়ায়, যখন মানে খুব অঙ্কে পাকা মানুষটাও যখন জীবনের হিসাব মিলাতে গিয়ে হিমশিম খায়, তখন তার আসলে এরকম সুর, বিষণ্ণতার যে আবহ সেটা কিন্তু তৈরি হয়।
ব্যক্তিগত জীবনে এমন কোনো দুঃখ আছে একজন শেখ সুলাইমানের, যেই দুঃখগুলো আসলে কখনোই কাউকে বলা যায় না, কখনো কাউকে বলা হয়ে ওঠেনি, এরকম কিছু আছে কি? না, আমি ওই রকম আমার কাছে আমি আসলে দুঃখটাকেও ভালোবাসি। আমার মনে হয় যে দুঃখ না থাকলে সুখটা ওইভাবে উপলব্ধি করা যাইতো না। চমৎকার আমার কথা। কাছে সেটাও একটা অংশ আর কি। এই জন্য আমার কাছে ওইটা খুব একটা দুঃখকেও দুঃখ মনে হয় না। চমৎকার। দুঃখকেও দুঃখ মনে হয় না। আপনার সাথে কথা হলে প্রসঙ্গক্রমেই একজন লুৎফর হাসানের কথা চলে আসে। ব্যক্তি শেখ সুলাইমানের পেছনে একজন লুৎফর হাসানের ভূমিকা কতদূর? আমরা আসলেই লুৎফর ভাইকে আইডল হিসাবেই মানি আমি। এবং শুধুমাত্র লুৎফর হাসান বললাম, আগে পরে আমি কিচ্ছুটি বললাম না, কারণ আমি মনে করি লুৎফর হাসান একটা ব্র্যান্ড। নিঃসন্দেহে লুৎফর হাসান এই নামটাই মূলত হচ্ছে মানে সমহিমায় উদ্ভাসিত একটা নাম। এর আগে পরে কোনো কিছুর প্রয়োজন হয় না। তারপরেও আরেকটু ক্লিয়ারিফাই করলে সেটা হচ্ছে, ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়। এই গানের মাধ্যমে একজন লুৎফর হাসান যে আলোর উজ্জ্বল শিখাটুকু উদ্ভাসিত হয়েছিল, আমরা সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আর লুৎফর হাসান ভাই আসলে এত মাল্টি ট্যালেন্ট, তার দখল নাই এরকম কোনো সাইট নাই। ভাইকে আমরা ফলো করি আর কি, যে কিভাবে কি না করার। আমার জীবনে তার অন্যরকম একটা ভূমিকা। আমি জীবনে প্রথম মৌলিক গান গাইছি লুৎফর ভাইয়ের হাত ধরে, এবং ভাই সুর করছে, আমরা একসাথে গাইছি। সব মিলিয়ে সে আমাদের অঞ্চল রিপ্রেজেন্ট করে। আমরা তাকে নিয়ে গর্ব করি যে আমাদের প্রথম মৌলিক গান কোনটা ছিল? কালো মানুষ। আসলে আমি হ্যাঁ, কালো মানুষ। তো হয়ে যাক, এক দুই লাইন একটু হয়ে যাক। গাচ্ছি। আমরা যারা দেখতে কালো, অন্তরেতে বড়ই ভালো। আমরা যারা দেখতে কালো, অন্তরেতে বড়ই ভালো। তবু তুমি বুঝতে চাইলা না, এই না ভেবে বন্ধু তুমি মন তো দিলা না। এই না ভেবে বন্ধু তুমি মন তো দিলা না। আমরা যারা দেখতে কালো, অন্তরেতে বড়ই ভালো। আমরা যারা দেখতে কালো, অন্তরেতে বড়ই ভালো। তবু তুমি বুঝতে চাইলা না, এই না ভেবে বন্ধু তুমি মন তো দিলা না। এই না ভেবে বন্ধু তুমি মন তো দিলা না। কে বাত! ভাই সুর, এই গানটা কি লুৎফর হাসান ভাইয়ের লেখা? হ্যাঁ, লুৎফর হাসান লিখেছেন এবং ভাই সুর করছেন। আমি আর ভাই যৌথভাবে গেয়েছি। আর এখানে অভিনয় করেছে রত্না সরকার। গানটা আমি শুনেছি, অসংখ্যবার শোনা আমাদের হয়েছে। বাড়ির গ্রামে হয়েছে। এবং এই গানটার সাথে নিজেকে রিলেট করতে পারি, যেহেতু আমরা কালো কালো বর্ণের মানুষ। তবে আমার মনে হয় কি, শেখ সুলাইমান ভাই এই রংটা আমার জন্য খুব পারফেক্ট। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বানানোর পর, সৃষ্টি করার পর বিভিন্ন রং দিয়ে উনি আমার জন্য যেটা সবচাইতে পারফেক্ট, শ্যাম বর্ণ, কালো বর্ণ নাকি উজ্জ্বল বর্ণ, যেটা পারফেক্ট হবে তিনি ওটাই কিন্তু আমার জন্য রেখেছেন। তো মানুষের গায়ের রং নিয়ে বা কারো বর্ণ নিয়ে খুঁত ধরাটা বা ত্রুটি হয়েছে এমনটা বলা মূলত হচ্ছে সৃষ্টিকর্তার উপর এক কথায় হস্তক্ষেপ করা। এটা কখনোই করা উচিত না। প্রত্যেকের জায়গা থেকে সুন্দর, নিঃসন্দেহে। আমার কাছে মনে হয় সুন্দরের সংজ্ঞা এরকম যে সুন্দর সেটাই যার সংস্পর্শে গেলে অন্য আরেকটা জিনিসও সুন্দর হয়ে ওঠে। একটা সুন্দর মনের মানুষের সাথে যখন আপনি কথা বলবেন, দেখবেন যে তার সৌন্দর্যের ছাপটা আপনার মনের মধ্যেও কিছুটা পড়বে। অবশ্যই। তো সুন্দর সেটাই যার সংস্পর্শে গেলে অন্য কিছু সৌন্দর্য লাভ করে। লুৎফর হাসান ভাই আমাদের আসলে আজকের আলোচনার অবধারিত অংশ হয়ে গেছে। একজন লুৎফর হাসান এরকম যে তুমি তাকে ভালোবাসো কিংবা ঘৃণা করো, কিন্তু উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এই মানুষটা এরকম। আর আমাকে সে ভীষণ ভালোবাসে। এই যে গ্রামে গেছে ভাই, বলে যে
আমি অর্ধেক যাই তোর জন্য আর অর্ধেক হলো ফ্যামিলির জন্য গেলে আমি এটা আপনার জন্য তো খুব প্রাপ্তির একটা ব্যাপার। বড় ধরনের প্রাপ্তি এবং সে আমার জন্মদিন ওইভাবে উইশ করছে যে আমি এবার গ্রামে যে অর্ধেক মিস করছি আমি যে আমি তুই নাই পরে দেখা হয়েছে কালকে। লুৎফর হাসান ভাইয়ের কোন একটা গান যদি আপনাকে গাইতে বলা হয়? আমি গাই কেমন আছো বন্ধু তুমি গানটা একটু চেষ্টা করছি। আসলেই ভাই যেরকম গায় যেরকম সুর করে আমি তো আর ওইরকম পেশাদার শিল্পী না, আমার জায়গা থেকে আমি একটু চেষ্টা করতেছি। এটা লুৎফর ভাই হাসান লিখছে, সুর করেছেন, গেয়েছে অবন্ত স্মৃতি আর লুৎফর হাসান ভাই। জীবন তোমার এমন কেন, কেমন জানি আছো, সুখেও নাই দুঃখেও নাই, কেমনে জানি বাঁচো। জীবন তোমার এমন কেন, কেমন জানি আছো, সুখেও নাই দুঃখেও নাই, কেমনে জানি বাঁচো। বাঁচার উপলক্ষ্য আমি খুঁজলা তুমি কাহারে, হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারি। কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙা সংসারে, কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙা সংসারে, হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারি। হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারি। কি ভাঙচুর করা এক গান একদম। এবং আপনার গায়কিতে ওই দুঃখগুলো, দুঃখের যে স্ট্রাকচার গুলো ওগুলো মনে আলাদা করে ফুটে ওঠে আর কি। তারপরও আমি সম্ভবত দেখেছিলাম আপনারা কোন একটা নদীর পাড়ে দুজন বসেছিলেন এবং ওখানে গানটা গাচ্ছিলেন। আমরা আসলে গ্রামে গেলে দুজন একসাথে থাকি। নদী এই যে আপনি যমুনা নদীর পাড়ে কথা বললেন, নদী কি একটু দুঃখ জায়গা নিয়ে মনে হয় যে সেখানে গেলে মানুষের ভেতরের যে মানুষটা সেটা কি কোনোভাবে নদীর পাশে গেলে আসলেই অন্যরকম একটা অনুভূতি কাজ করে। নদী পাহাড় এগুলো আমাকে টানে প্রচুর। ওইদিকে তাকায় থাকলেও ভাল লাগে, পানির দিকে তাকায় থাকলে এমনি মনটা ভালো লাগে। প্রায়শই দেখি যে একটা ডিঙি নৌকায় বসে আপনি বাঁশি বাজাচ্ছেন। আমি নৌকা বানাইছি শুধুমাত্র এই পানির সাথে একটা সম্পর্ক রাখার জন্য, নৌকায় ভেসে বেড়াই। তারপর আমি নদীর পার গ্রামে আপনার বিভিন্ন ফসলি জমির পাশে তখন গান গাইতে গেলে যেরকম একটা আমি নিজে তৃপ্তি পাই, এখানে অনেকটা আনইজি লাগতেছে আর কি। তারপরে কেমন হচ্ছে জানি না, মানে ওখানে আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। মানে আমার শ্রোতা থাকে, পাখি, মানে কিচিরমিচির শব্দ, এত লোকজনের সামনে আমি ওই রকম মনে হয় নিজেকে উজাড় করে মানে গাইতে পারি না আর কি। কথা প্রসঙ্গে আজকে আপনি বলছিলেন যদি একটু ব্যক্তিগত ব্যাপার হয়ে যায় যে আপনার বিয়েটা কোথাও একজন পাত্রী দেখতে গেলেন, তো সেখানে কোনো এক কারণে হয়তো যেটা বিয়ে বাড়িতে হয় আর কি, মনোমালিন্য হলো। গ্রামে বিয়ে শাদীর কথা, তখন তো চাকরি করি, বিয়ের আলোচনা হচ্ছে আর কি। এক জায়গায় গেছি, মানে তারা সময় চাচ্ছে আর কি যে আরো আমাদের 1 মাস আমরা দেখবো, ভাববো, তারপর ডিসিশন দিব। আর আমরা চলে আসছি। পরে রাত্রের বেলায় আবার আমাদের ফ্যামিলি সবাই বসা, তখন তারা সিদ্ধান্ত দিল না, এত ভাবাভাবির সময় নাই, আমি তো বিয়ে করছি আমার আপন মামাতো বোন। পরে আমার খালাম্মা বলতেছে যে মাহফুজারে বিয়ে কর, মাহফুজ হলো আমার ওয়াইফের নাম। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এইভাবেই মানে 2 দিন পরেই বিয়ে আর কি। মানে আয়োজন করে না, কোনো পরিকল্পনা এবং আমার মাথায় ছিল না যে এরকম একটা বিয়ে শাদী। এখনকার সময় এই জিনিসটা তো খুবই বিরল যে কোথাও হুট করে, কারণ এখন আসলে সবারই পছন্দ থাকে আগে থেকে। তো এটা কত সালের কথা?
এটা হচ্ছে, আমি তো বিয়ে করছি 8 বছর হয়েছে আর কি। আচ্ছা, তো এই বিয়ের পূর্ববর্তী যে দীর্ঘ জীবন, সেখানে নিশ্চয়ই প্রেম এসেছিল। আমি প্রেম মনে করি আসলে এটা একটা বহমান নদীর মতো। মানুষ যে বলে না যে জীবনে একবারই মানুষ প্রেমে পড়ে, আমি অসংখ্যবার প্রেমে পড়েছি। আমার মনে হয় যে আমি শেষ দিন পর্যন্ত পড়তেই থাকবো। কারো আপনি কি ব্যক্তিত্ব, পেশাদার হ্যাঁ, প্রেমিক? কারো ব্যক্তিত্ব প্রেমে, কারো মানে মানে আসলে মানুষ কখন কোন বিষয়টা কার ভালো লাগবে, কারো রূপের প্রেমে, কারো গুণের প্রেমে, আমি এটাকে একটা বহমান ধারা হিসাবেই দেখি। প্রেম আসে, জীবনে আসবেই। সংসার প্রেম দুইটা আমি দুই জায়গায় দেখি। আমার ওয়াইফ হচ্ছে মানে আমি ওটা মনে করি যে সে আমাকে দেবতার মতো মানে, এবং আমি আমার ফ্যামিলিকে প্রচণ্ড ভালোবাসি। আমার ওই জায়গাটা হচ্ছে সবার আগে। হ্যাঁ, আমরা সেটা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে। আপনার ছোট্ট মেয়ে, যার সাবলীল কথোপকথন, এই যে খুব সকালে উঠে মক্তবে যাচ্ছে, রেহাল কায়দা আমপাড়া হাতে, আবার যখন ফিরে আসছে বা আপনি গিয়ে নিয়ে আসছেন, এই যে জীবনের যে সাবলীলতা, এটা দেখে আমরা আসলে মুগ্ধ হই। আমি মনে করি যে ওরা আমাদের মতো কিছুটা শৈশব পাচ্ছে গ্রামে থাকার কারণে। একদম। এই যে দল বেঁধে বাচ্চারা হ্যাঁ, একসাথে স্কুলে যাচ্ছে। এই যে এখন শীতকাল, কুয়াশার ভেতর একটা ছোট্ট বাচ্চা রেহাল এবং কায়দা হাতে হ্যাঁ, নিয়ে এটা কুয়াশার ভেতর দিয়ে মক্তবে হেঁটে যাচ্ছে, অনেকটা আল মাহমুদের কবিতার মতো। কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার। আমার মেয়ে মাঝে মাঝে বলবো যে আব্বা তুমি গান বাসি এগুলো করো না, তোমার নামাজ পড়ানো লাগবে। মানে ও খুব এই ওর বয়স দিকগুলা, কত? মানে ওর বয়স হচ্ছে 5 বছর। আচ্ছা। আবার স্কুলে যায় বলবো যে আমার আব্বা শিল্পী, আমার আব্বা গান করে। মানে ও একটা গর্বের সাথেও বলে। ওর আবার ব্রেন খুবই ভালো, পড়ালেখায় খুবই তো এক্সপার্ট সে। জন্মদিন নিয়ে তার প্ল্যান কি ছিল? জন্মদিনে তার আম্মার কাছে বলতেছে যে আব্বার তো জন্মদিন রবিবারে হবে, আব্বা আইলে তুমি জানো আঞ্চলিক তো হ্যাঁ, বলে হ্যাঁ, হ্যাঁ, খুবই, আঞ্চলিক, ও হ্যাঁ। যেভাবে কথা বলে ওইভাবে বলেন। যে আব্বা আইলে তুমি জান কও না, আব্বার মাথা আমাদের একটা ডিম ভাঙ্গা দিম। আর আর ভাই কিন্তু এই আব্বার হাতে বেশি না করে, কয় যে না এই যেই কর না, বুঝে আব্বা খুশি হবো, আমরা সবাই আত্মালি দিম। এখন রবিবার যে কবে সে সেটা বুঝতেছে না। আমার আচ্ছা, কথা যে আব্বা ঢাকা থেকে আয় পড়বা না, রবিবার আয় হারলো। আমু ওর আম্মা আবার বলছে যে রবিবার আর তোমার পরে আব্বা আসে যেদিন আবো সেই দিনই তোমার রবিবার। আব্বার জন্মদিন, যেদিন ঢাকা থেকে আয়া পড়বো এইটা ফোন করে জানাইলো আর কি। তা মিস করতেছি ওদেরকে। ঢাকায় আমার মন এমনিতেও টিকে না, মানে কাজ পারবাজের আগেই বলছি যে ভালোবাসার প্রচন্ড বিপদ, দুইটার জায়গায় ঢাকায় আসি। ঢাকায় আসলে মন টেকে না, তারপরেও জীবিকার তাগিদে, জীবনের তাগিদে আসলে ঢাকায় থাকতে হয়। বলেন যে পৃথিবীর কোনো জায়গায় আসলে মানুষের জন্য পারফেক্ট না, আবার থাকতে থাকতে একটা সময় জেলখানার প্রতিও মায়া জন্মে যায়। ঢাকাবাসী আমি ওই রকমই মনে করি, যারা অনেকে ঢাকার প্রেমে যারা আসক্ত, তারা গ্রামে যে 1 সপ্তাহ 20 দিনের বেশি থাকতে থাকতে পারে না। পারে না। আহ, শেখ সুলাইমান ভাই, ভ্রমর কইও গিয়া। আচ্ছা আমি একটু বাঁশি দিয়ে বাজাই, তারপর ওকে। আমি
ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া ভ্রমর গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া কইও রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া মোহি রাধা মইরা যাইমু কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর গিয়া ভ্রমর গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া। রাধারমণ দত্তের খুবই জনপ্রিয় গান। আমি আসলে গান শুনতে শুনতে বাঁশির সুরে ভুলে গিয়েছিলাম যে কোনো একটা প্রোগ্রামের হোস্টিং করছি। এটাই আসলে আমি শুরুতে বলেছিলাম যে সাহিত্য আড্ডা, সাহিত্য শুধুমাত্র কিন্তু বই, গল্প, উপন্যাসে সীমাবদ্ধ না। সাহিত্য আমার কাছে মনে হয় যে সৃজনশীলতা প্রকাশের বিভিন্ন মাধ্যম হতে পারে। সেটা হতে পারে আপনার এই বাঁশি, সেটা হতে পারে গানের সুর, সেটা হতে পারে যে কোনো নীরবতাও কখনো কখনো শৈল্পিক সাহিত্যের রূপ হতে পারে। তো শেখ সুলাইমান ভাই, কথা, আড্ডা এবং গান ও সুরে আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি প্রোগ্রামের। আপনি যদি এই মুহূর্তে আমাদের শ্রোতা, আমাদের বন্ধুদের উদ্দেশ্যে কোনো কিছু বলতে চান। আমি কিন্তু আপনার একজন ফ্যান, আপনি এত সুন্দর করে কথা বলেন, সব মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে। আর কালের কণ্ঠের জন্য শুভকামনা রইল। আর অবশ্যই বাংলা গানের সাথে থাকবেন সবাই। বাংলার ঐতিহ্য, লোকগান, বাঁশি, আমি চাই যে এগুলো যেন হারিয়ে না যায়, এগুলাকে আঁকড়ে ধরে রাখবেন। আর আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাব, দোয়া করবেন আমার জন্য। প্রিয় শ্রোতা, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দেখা হবে আবার পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আসসালামু আলাইকুম।